নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। লকডাউন 4-এর দিকে আমরা ক্রমশ এগোতে চলেছি এবং এই লকডাউন 4-এর মধ্যে 1, 2 এবং 3-তে যা না ছাড় দেওয়া হয়েছিল, 1-এ তো একেবারেই নয়, 2 বা 3-তে যা না ছাড় দেওয়া হয়েছিল, লকডাউন 4-এ কিন্তু আরও বেশ কিছু ছাড়ের চিন্তাভাবনা ইতিমধ্যেই করছে কেন্দ্র। এবং তার মধ্যে যেমন মেট্রো বা রেল হয়তো আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে স্কুল কলেজ এইগুলির কথা ইতিমধ্যেও জানানো হয়েছে। তবে বলা হয়েছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ খোলা যাবে না। কিন্তু তার সঙ্গে আরও একটি কথা বলা হয়েছে যে 20শে সেপ্টেম্বরের পর 50% শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়ে স্কুল চালু হতে পারে, কিছু স্কুল চালু হতে পারে, কিন্তু সবটাই শর্ত সাপেক্ষ, পারমিশন নিয়ে, এবং যেইটুকু স্কুল চালু হবে সেটাও অনলাইন ক্লাসের মাধ্যমে। কিন্তু সেটাও সম্পূর্ণ শর্ত সাপেক্ষ, কারণ কন্টেনমেন্ট জোনের মধ্যে হলে বা শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী যারাই থাক সবটাই যদি কন্টেনমেন্ট জোনের মধ্যে হয় তাহলে কোনোভাবেই সেই স্কুলগুলি খোলা যাবে না। অর্থাৎ সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত একটা অনিশ্চয়তা আমাদের মধ্যে বর্তমান রয়েছে এবং এই অনিশ্চয়তার মধ্যে জর্জরিত না হয়ে বাড়িতে থেকে পড়াশোনাতে যদি ভালো করে মন দেওয়া যায় তাহলে মনে হয় যখনই স্কুল খুলুক না কেন, যখনই পরীক্ষা আসুক না কেন, আমাদের পক্ষে সেটা কোনোটাই শক্ত ব্যাপার নয়। এবং তোমাদের বাড়িতে বসে প্রত্যেক মুহূর্তে সাহায্য করবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। প্রত্যেক দিন আমরা হাজির হয়ে যাই, আজও আমরা হাজির হয়ে গিয়েছি। এবং তোমরা জানো যে এই কয়েকদিন ধরে বা আমরা বেশ কয়েকদিন ধরে ক্লাস 11 নিয়ে পড়াশোনা করছি, কারণ এর আগে আমরা ক্লাস 8, 9, 12, 10 এই নিয়ে বারবারই পড়াশোনা করেছি। কিন্তু 11 যেহেতু একেবারেই একদম একটা নতুন ক্লাস, এবং বিশেষত এই বছরটা ক্লাস 10 থেকে 11-এ ওঠাটা একটু ঘোরালো পেঁচানো বা বলা যায় যে উঠিয়ে দেওয়া হয়েছে, বা এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস 11-এ যাওয়াটা হয়তো একটু অন্যরকম। কিন্তু এই 11-এ এসেও পড়াশোনাটা জোরদার করতে হবে, কারণ তোমাদের পরের বছরের জন্য রয়েছে ক্লাস 12, অর্থাৎ উচ্চ মাধ্যমিক জীবনের দ্বিতীয় সবথেকে বড় পরীক্ষা। এবং সেই পরীক্ষাটা এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 11টাও যাতে তোমাদের পক্ষে অনেকটা সোজা হয়ে যায়, সেই জন্য ক্লাস 11 নিয়ে পড়াশোনা আমরা শুরু করেছি। আমরা এই কয়েকদিন ধরে 11-এর এক একটি সাবজেক্ট নিয়ে আসছি এবং আজকেও আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করব এবং এই অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতে, তবে তোমাদের একটু বলে দিই যে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনার কিন্তু পার্টিকুলার যে কোনো চ্যাপ্টার নিয়ে আমরা পড়াশোনা করছি তা নয়। আমরা মোটামুটি অ্যাকাউন্টেন্সিতে কোনটা প্রয়োজন নয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কিছু প্রশ্ন প্যাটার্ন সেট করেছি, তবে তোমাদের যিনি পড়াবেন আমি তার সঙ্গে তোমাদের একটু পরিচয়টা সেরে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার তাপস কুমার সরকার, দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন। স্যার আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। নিঃসন্দেহে আমরা পড়াশোনায় নিঃসন্দেহে চলে যাব, তবে ক্লাস 11টা যেহেতু একেবারেই নতুন এবং একটু অন্যরকমভাবে সূত্রপাত হচ্ছে, তো সেই দিকে তাকিয়ে স্যার আপনি কিছু বলতে চান? অবশ্যই বলতে চাই। আমি যারা ক্লাস 11 ভর্তি হচ্ছে, সে আর্টস, সায়েন্স বা কমার্স, প্রত্যেকেই আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এবছর 2020 যে পরিস্থিতিতে তোমরা মাধ্যমিক পাশ করার পরে যে হাই সেকেন্ডারিতে ভর্তি হয়েছো এবং এখনও যে তোমাদের এডুকেশনের সাথে সম্পর্ক আছে, এই জন্য তোমাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। তার কারণ এবছর বিষয়টা একটু অন্য রকমের। আমরা অফলাইনে পড়াশুনো করতে পারছি না, স্কুলের যে স্বাভাবিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা যেতে পারছি না। আমরা ঘরের ভিতরে বসে আছি, এই ঘরের ভিতরে বসে থেকেও আমাদেরকে পড়াশুনোটা চালিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য এই চ্যানেল, এই যে সিটিভিএন চ্যানেল অনলাইনে যে পড়াশুনোর ব্যবস্থাটা চালু করেছে, সেই কারণে আমি সিটিভিএন চ্যানেল এবং তাদের কর্মকর্তা এবং সমস্ত কলাকুশলী এবং আমার পাশে যে আছে সুচিস্মিতা, তাকে আমার তরফ থেকে ধন্যবাদ। কারণ তোমাদের সামনে এই বর্তমান পরিস্থিতিতে এই যে বিভিন্ন সাবজেক্টের যে টিচাররা বা শিক্ষক শিক্ষিকা যারা আসছেন, তারা তোমাদেরকে কিছুটা পড়ানোর চেষ্টা করছেন। এটা আমি মনে করি তোমাদের কিছুটা না, অনেকটাই তোমাদেরকে উপকার হচ্ছে। তোমরা লাইনে থাকো, আমি যে সাবজেক্টটা পড়াবো অ্যাকাউন্টেন্সি ক্লাস 11, তোমরা শুনতে থাকো, কোশ্চেন করো, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে জবাব দেবো। একেবারেই, অবশ্যই। সরাসরি নাম্বার ইতিমধ্যেই ওপেন করে দেওয়া হয়েছে, তাই তোমাদের যা যা প্রশ্ন থাকবে তোমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের কল করতে পারো এবং তোমাদের যা যা কোয়ারি রয়েছে তোমরা স্যারের সঙ্গে কথা বলে সেগুলি ক্লিয়ার করতে পারো। আমরা কিছু প্রশ্ন প্যাটার্ন সেট করেছি, আমরা সেভাবে এগোচ্ছি। তোমাদের এই প্রশ্নের মধ্যে যদি কিছু জানার থাকে বা অ্যাকাউন্টেন্সি ক্লাস 11-এর বিষয়ে তোমাদের যদি কিছু জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই ফোন করতে পারো। তাহলে স্যার আমরা পড়াশোনা শুরু করি। অবশ্যই। আমি তার আগে একটু কথা বলে নিই। তার আগে বলে নিই যে যারা ক্লাস 11-এ যারা ভর্তি হয়েছো
তাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে একটা বাস্তব পরিস্থিতি তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা এতদিন কিন্তু বাংলা মিডিয়াম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ছাত্রছাত্রী ছিলে তারা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাথে কম্পিটিশান করেছো। 11-এ ভর্তি হওয়ার সময় তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তোমরা তোমাদের পছন্দ মতো স্কুল পেয়েছো, অনেকেই পছন্দ মতো সাবজেক্ট পেয়েছো, ভর্তি হয়েছো। কিন্তু 10+2 এইচএস লেভেল যখনই তোমরা পাস করবে তখনই কিন্তু তোমাদের কিন্তু একটা বিশাল একটা, তোমরা এতদিন কিন্তু ছিলে একটা হচ্ছে পুকুরের মধ্যে, তোমাদের কিন্তু পড়তে হবে সমুদ্রে। তার কারণ তোমরা কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে, সিবিএসসি, আইএসসি, কেন্দ্রীয় বিদ্যালয়, তাদের প্রত্যেকের সাথে তোমাদের কিন্তু কম্পিটিশান করে ভালো কলেজে কিন্তু তোমাদেরকে কিন্তু চান্স পেতে হবে। ফলে তোমরা কিন্তু এখন এই যে কাউন্সিলের আন্ডারে যে ভর্তি হয়েছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, তোমরা কিন্তু এখন আর একা নাও, তোমাদের সাথে কম্পিটিশান করার জন্য কিন্তু অনেকেই আছে। ফলে যে যে সাবজেক্টটা পড়বে অত্যন্ত মন দিয়ে পড়ো। আমি মনে করি যে মাধ্যমিকের সাথে হায়ার সেকেন্ডারির অনেকের কন্টিনিউয়েশনটা না থাকলেও যদি একটু মন দিয়ে পড়া যায়, এবং পশ্চিমবঙ্গে অনেক শিক্ষক শিক্ষিকা এবং গৃহ শিক্ষক শিক্ষিকা অত্যন্ত এফিসিয়েন্টলি বিভিন্ন সাবজেক্ট তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছেন, তোমরা একটু তাদের সাথে কোঅপারেট করো, তোমরা আগামী দিনে ভালো রেজাল্ট করবেই। অবশ্যই সেই আশা আমরা প্রত্যেকেই করি। এবং চলুন স্যার তাহলে আজকে পড়াশোনা আজকের শুরু করি। বিষয়ে আমরা যাই। একদম আজকের আমরা অ্যাকাউন্টেন্সি পড়বো, একটু আগেও যেমন জানিয়েছি, তবে আমরা কিছু প্রশ্ন প্যাটার্ন সেট করেছি, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন আজকের রয়েছে, হিসাব নিকাশের অর্থ কী? অবশ্যই। এবার একটা জিনিস দেখো, এই যে অ্যাকাউন্টেন্সি আমরা বলতে গেলে বুঝি হিসাব। আমরা যারা হচ্ছে আজকে এই অনুষ্ঠানটা দেখছি বা আগামী দিনে যদি এই অনুষ্ঠানটা কেউ যদি হচ্ছে দেখে থাকো বা দেখবে, আমরা কিন্তু হিসাব সম্পর্কে অত্যন্ত পরিচিত। কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনো পরিবারের সদস্য, সেই প্রত্যেকটা পরিবার কিন্তু হিসাবের মধ্যে দিয়ে চলে। কেন চলে একটু উদাহরণ দিই। একটি পরিবারের একজন বা দুজন উপার্জনশীল ব্যক্তি থাকেন, তিনি কর্তা ব্যক্তি নামে পরিচিত। তিনি যে উপার্জন করেন সেই উপার্জনের মধ্যে থেকে তিনি তার পরিবারটাকে প্রতিপালন করার চেষ্টা করেন। যদি কোনো কর্তা ব্যক্তি মাসে 20,000 টাকা উপার্জন করেন, তিনি কিন্তু কখনই 24,000 টাকা খরচ করেন না। তিনি কিন্তু 20,000 টাকার ভিতরেই তার পারিবারিক খরচাটা হচ্ছে রাখার পর তিনি তার পরিবারের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করেন। তার মানে কি তিনি হিসাব জানেন, তাকে কিন্তু হিসাব শাস্ত্র এই বিষয়টা তাকে কিন্তু জানতে হয়নি। ফলে আমাদের ভিতরে কিন্তু আমরা ইনস্টিংক্ট, আমরা মানুষ, আমাদের ভিতরে কিন্তু হিসাব কিন্তু স্বাভাবিকভাবেই আছে। কিন্তু আমরা যে বিষয়টা পড়ব এটা হচ্ছে কি, এই হিসাবটা আমরা যদি একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা খাতায় লেখার চেষ্টা করি তখনই সেটা হয়ে যাবে হিসাব শাস্ত্রের বিষয়বস্তু। প্রথম কোশ্চেন সুচিস্মিতা আমাকে যেটা করেছেন সেটা হচ্ছে হিসাব নিকাশকরণের অর্থ। দেখো, এই যে আমি আজকে এখানটা পড়াতে এসেছি, আমার পাশে সুচিস্মিতা বসে আছে, এটা কিন্তু প্রত্যেকটা ইভেন্ট বা হচ্ছে ঘটনা। এটা প্রত্যেকটা ইভেন্ট, কারণ পৃথিবীতে যা কিছু ঘটে প্রত্যেকটা হচ্ছে ইভেন্ট বা হচ্ছে ঘটনা। এই ইভেন্টকে দুটো ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে আর্থিক ঘটনা, নাম্বার 2 হচ্ছে অনার্থিক ঘটনা। অর্থাৎ যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক আছে তাকে বলা হয় আর্থিক ঘটনা, এবং যে ঘটনার সাথে হচ্ছে অর্থের কোনো সম্পর্ক নেই তাকে বলা হয় অনার্থিক ঘটনা। এই অনার্থিক ঘটনা নিয়ে অ্যাকাউন্টেন্সির কোনো আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের হচ্ছে আর্থিক ঘটনা, অর্থাৎ আর্থিক ঘটনা ঘটলেই সেই ঘটনাগুলোকে শ্রেণীবদ্ধ করার পরে তার সংক্ষিপ্তসার তৈরি করা, এবং এই সংক্ষিপ্তসার থেকে ওই আর্থিক ঘটনার ফলাফল বিশ্লেষণ এবং তার তাৎপর্য নির্ণয় করাকেই বলা হয় হচ্ছে হিসাব নিকাশকরণ। হলো তাহলে হিসাব নিকাশকরণ, খুব ডিটেলস জানতে হবে না। হিসাব নিকাশকরণ মানে হচ্ছে সোজা কথায় আর্থিক যে ঘটনা ঘটে বা আর্থিক যে লেনদেন ঘটে, এবার ঘটনা থেকে আমি চলে আসলাম লেনদেন। আর্থিক যে লেনদেন ঘটে সেই লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধ করার পরে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা যদি হিসাবের খাতায় লিখি তখনই সেটা হয়ে যাবে হচ্ছে হিসাব নিকাশকরণ। হলো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। অবশ্যই। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, লেনদেন কাকে বলে? আরো একবার বলে দিই, লেনদেন কাকে বলে? এইবার ভালো করে শোনো তোমরা, যদি কারো কাছে কাগজ পেন থাকে তারা হচ্ছে নোট ডাউন করো। দেখো, অ্যাকাউন্টেন্সি জানতে গেলে প্রথমেই আমাকে জানতে হবে লেনদেন বা ট্রানজ্যাকশান কাকে বলে। আমরা এতদিন ধরে কি জানতাম?
যে এতদিন ধরে জানতাম দুজন ব্যক্তির ভিতরে যদি আদান প্রদানের সম্পর্ক তৈরি হয় তখন তাকে কি বলা হয়? লেনদেন। এতদিন ধরে এটা কিন্তু আমরা জেনে এসেছি। কিন্তু এখন শোনো, অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্র বলছে যে যদি দুজন ব্যক্তির ভিতরে আদান প্রদানের সম্পর্কের মধ্যে দিয়ে যদি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে তাকে কী বলা হবে? লেনদেন। অর্থনৈতিক অবস্থা বলতে একটু বুঝতে অসুবিধা হচ্ছে কি তোমাদের? না, সোজা কথায় অর্থনৈতিক অবস্থা বলতে যে আমি এখানটা বসে আছি, আমার পকেটে যে পরিমাণ অর্থ আছে হয় তার কিছু প্লাস হবে অথবা তার কিছু কী হবে? মাইনাস হবে। এটাকে বলা হয় অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। তার মানে কি, আমার অর্থ যদি কমে সেটাও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, আমার অর্থ যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। তার মানে আমরা তখনই হিসাব রাখবো যখনই দেখব আমার কাছে 100 টাকা আছে, সেটা 150 রুপিস হয়ে গেল। তার মানে কি 50 রুপিস আমার কাছে বাড়লো। কোথা থেকে বাড়লো? আমাকে হিসাব রাখতে হবে। আমার 100 রুপিস আছে, 80 রুপিস এসে দাঁড়ালো, তার মানে কি 20 রুপিস কমলো। কোথা থেকে কমলো সেটাও আমাকে কি করতে হবে? হিসাব রাখতে হবে। হিসাব ছাড়া কোনো ব্যক্তি কিন্তু চলতে পারে না। তার মানে কি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বলতে, অর্থাৎ যে ঘটনার মধ্যে দিয়ে যদি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলেই তাকে আমরা কি বলবো? লেনদেন। বিশদ অর্থে এবার লেনদেনের সংজ্ঞাটা তাহলে বলি সুচিস্মিতা। অবশ্যই। ছাত্ররা তোমরা হচ্ছে নোট করতে পারো। মোটের উপর অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেখো, আন্ডারলাইন করে রাখো, আমি একটু পরেই বলছি। এই রকম কোনো পণ্য, কর্ম এবং সেবার আদান প্রদানের মাধ্যমে যদি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে ওই ঘটনাকে বলা হবে লেনদেন। হলো? তাহলে দেখো, যদি কেউ লিখে থাকো, হয়তো আমি একটু দ্রুত বলেছি, একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। এই লেনদেনের ভিতরে 3টে বৈশিষ্ট্য আছে। এরপরেই দেখো, অবশ্যই লেনদেনের বৈশিষ্ট্য 3টে বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। কি কি? পণ্য। আমরা যা কিছু ব্যবহার করি সবগুলোই হচ্ছে পণ্য। প্রত্যেকটা পণ্যই আমাদের কিন্তু হচ্ছে বাজার থেকে হচ্ছে কিন্তু অর্থের বিনিময়ে কী করতে হয়? সংগ্রহ করতে হয়। দেখা গেল আমি রাস্তা থেকে যাচ্ছি, আমি একটা পেন কুড়িয়ে পেলাম, সে পেনটা কোনো না কোনো ব্যক্তি তো কিনেছিলেন, তার তো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছিল। অর্থাৎ পণ্যের আদান প্রদান হয়, কর্মের আদান প্রদান হয়। কর্ম বলতে কি? আমরা যারা বিভিন্নভাবে জীবিকা অর্জন করি, অর্থ উপার্জন করি, তার মানে কি আমাদের অর্থ যখনই আমাদের উপার্জিত হবে তখনই আমাদের অর্থনৈতিক অবস্থার কী হবে? পরিবর্তন হবে। তার মানে কি কর্মের আদান প্রদান হয়, সেবার আদান প্রদান হয়। সেবাটা কি? আমাদের যদি শরীর খারাপ হয় আমরা কার কাছে যাই? আমরা ডাক্তারের কাছে যাই। তিনি একটা নির্দিষ্ট ফিজের বিনিময়ে আমাদেরকে কিন্তু হচ্ছে অসুখ সরানোর ব্যবস্থা করেন। তার মানে কি সেবার আদান প্রদান হয়। এই 3টে জিনিসের আদান প্রদান হয় এবং এই 3টে জিনিস প্রত্যেকটাই কিন্তু হচ্ছে তোমার অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এইগুলোই হচ্ছে অ্যাকাউন্টেন্সির বিষয়বস্তু। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু কখনোই অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। যেমন আমরা মানুষ, আমাদের ভিতরে স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য আছে, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো কিন্তু কখনোই অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। সূর্যের আলো অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না। ফলে এগুলো কিন্তু অ্যাকাউন্টেন্সির বিষয়বস্তু নয়। পণ্য, কর্ম এবং সেবার পরিষ্কার কী হবে? আদান প্রদান হবে। তাহলে আদান প্রদান হতে গেলে কি থাকতে হবে? মিনিমাম 2জন ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। একজন ব্যক্তি গ্রহণ করবে আর একজন ব্যক্তি কি করবে? প্রদান করবে। তাহলে নাম্বার 1 বৈশিষ্ট্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। 2 নম্বর বৈশিষ্ট্য আদান প্রদান হবে। আদান প্রদান হতে গেলে 2টি পক্ষ থাকবে, এক পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ কি করবে? প্রদান করবে। নাহলে কিন্তু লেনদেন হয় না। দুজনেই পাবে এটা লেনদেন হয় না, বা দুজনেই নেবে এটা লেনদেন হয় না। একজন পাবে আর একজন হচ্ছে দেবে, তখনই হবে লেনদেন। আর একটা কি? অবশ্যই অর্থনৈতিক অবস্থার কি হবে? পরিবর্তন হবে, তখনই তাকে কি বলা হবে? লেনদেন। বুঝতে পেরেছ? আমি তোমাদের একটু পরে একটা উদাহরণ দিয়ে লেনদেন, কোনটা লেনদেন হবে কি হবে না সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। একেবারে। তাহলে আমরা বরঞ্চ উদাহরণে তো চলে যাই। হ্যাঁ, উদাহরণে একদম কিছু এক্সাম্পল আমাদের কাছে রয়েছে, আমরা সেভাবে এগোচ্ছি, তারপর স্যারের কাছে যাব। আচ্ছা, আমাদের প্রথম উদাহরণটি রয়েছে
Anil, a businessman, sent a print list to his Price list. businessman. সেন্ট এ প্রাইস লিস্ট Price পিআরআইসি list. ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিন্ট লিস্টও হয় ওকে of his businessman to another businessman, Biman. তাহলে দেখো একটা জিনিস নাম্বার ওয়ান দেখো এখানটা একটু এটা ঠিক করে নিও অনিল এ বিজনেসম্যান সেন্ট এ প্রাইস লিস্ট বা প্রিন্ট লিস্টও ঠিক আছে অফিস বিজনেস টু অ্যানাদার বিজনেসম্যান বিমান দুজন বিজনেসম্যান একজন অনিল আর একজন হচ্ছে বিমান ঠিক আছে এবার দেখবে যে অনেক সময় এই বিশেষ করে বিগ বাজারে যে সমস্ত হচ্ছে তোমার যারা হচ্ছে শপ যারা আছে তারা মানে প্রাইস লিস্ট থাকে তাদের কাছে কি কি আছে তার রেট কত সেই এইগুলোকে বলা হচ্ছে মূল্য তালিকা প্রাইস লিস্টের বাংলা হচ্ছে মূল্য তালিকা তাহলে অনিল তার ব্যবসায়ের একটা মূল্য তালিকা আর একজন বিজনেসম্যান বিমানকে পাঠালো তাহলে অনিলের মূল্য তালিকা কার কাছে গেল বিমানের কাছে গেল আদান প্রদান হলো দুজন ব্যক্তি আছে কিন্তু আদান প্রদান কিন্তু হলো এবার ভালো করে বুঝবে এইটা কি লেনদেন হলো বলো নিজেরাই কিন্তু বলতে পারবে কারণ এটা কিন্তু লেনদেন হলো না তার কারণ ওই প্রাইস লিস্ট অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় ওই প্রাইস লিস্টের আদান প্রদান হয়েছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কিন্তু অনিলের মূল্য তালিকা বা প্রাইস লিস্ট বিমানের কাছে যাওয়াতে কোনো পক্ষেরই কিন্তু অর্থনৈতিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি সুতরাং এটা কিন্তু কোনো লেনদেন নয় তোমাদের কিন্তু কোশ্চেন থাকতে পারে মানে মাল্টিপল চয়েস বলো বা মানে হচ্ছে তোমার শর্ট অ্যান্সার টাইপ বলো কোশ্চেন থাকবে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু লিখতে হবে এবার 2 নম্বর সুচিস্মিতা 2 নম্বর আচ্ছা বলো পরেরটায় চলে যাই আমরা বিমান gave an order to Anil to delivered goods অফ রুপিস of rupees, ডলার এখানটা হ্যাঁ, আছে ঠিক আছে একদম। তাহলে বিমান অনিলকে অর্ডার দিয়েছে অ্যাকাউন্টেন্সিতে অর্ডারের বাংলা শুনে রাখো ফরমাস আমরা জানি অর্ডার মানে আদেশ কিন্তু এখানটা হচ্ছে ফরমাস তাহলে বিমান ওই যে মূল্য তালিকাটা দেখার পর ও ঠিক করলো এখান থেকে এই এই জিনিসগুলো আমি কিনবো সেই জিনিসগুলোর মোট মূল্য কত হলো 10,000 সে অনিলকে একটা হচ্ছে তোমার ফরমাস দিল যে আমাকে এই 10,000 টাকার পণ্য তুমি সাপ্লাই করো বা সরবরাহ করো ডেলিভার করো এইবার বলে এটা একটা ঘটনা এটা কি লেনদেন কি লেনদেন না ভালো করে দেখো 10,000 টাকার পণ্য বা 10,000 ডলারের পণ্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য অনিল আছে বিমান আছে দুটো পক্ষ আছে অনিল অর্ডার দিয়েছে বিমানকে এবার বলো এটা লেনদেন কি লেনদেন না বুঝতে পারছো তোমরা সবাই যে এটা কিন্তু লেনদেন না তার কারণ হচ্ছে যে হচ্ছে অনিল বা বিমানের কারো অর্থনৈতিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি কারণ অনিল এই অর্ডারটা বা এই ফরমাসটা অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে ফলে এটা কিন্তু লেনদেন হলো না 3 নম্বর পয়েন্ট আচ্ছা 3 নম্বর পয়েন্ট রয়েছে অনিল সাপ্লাইড টু বিমান দোজ ফর 10,000 টু বিমান বলছে দোজ ফর গুডস বলছে যে 10,000 টাকার পণ্য বা 10,000 ডলারের পণ্য অনিল বিমানকে সরবরাহ করলো তাহলে অনিল বিমানকে সরবরাহ করলো তাহলে অনিলের 10,000 টাকার পণ্য কার কাছে গেল বিমানের কাছে গেল তাহলে এবার দেখো দুজনেরই অর্থনৈতিক অবস্থার কি হলো পরিবর্তন হলো 10,000 টাকার পণ্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য দুজনের ভিতরে কি হলো আদান প্রদান হলো এবং অর্থনৈতিক অবস্থার কি হলো পরিবর্তন হলো ফলে এটা কি হলো ট্রানজ্যাকশান বা হচ্ছে লেনদেন হলো এই যখনই ট্রানজ্যাকশান বা লেনদেন হবে তখনই কিন্তু সেটা কিন্তু আমাকে হিসাব রাখতে হবে কীরকম অনিল হিসাব রাখবে সে হচ্ছে গুডস কি করেছে বিক্রয় করেছে সেল করেছে আবার বিমান হিসাব রাখবে কি সে গুডস কি করেছে পারচেস করেছে বুঝতে পেরেতে চলে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় 5 নম্বর পয়েন্টটা আরেকটা পয়েন্ট ব্যাখ্যা করে অন্য পয়েন্টে যাব অবশ্যই 5 নম্বর পয়েন্টটা বলো আচ্ছা পরবর্তী পরেরটা চলে যাচ্ছি পরেরটায় রয়েছে অনিল টুক 100 ইন কয়েন্স ইন এক্সচেঞ্জ অফ আ 100 রুপি নোট খুব সুন্দর অনিল একটা 100 টাকার নোট খুচরো করে 100 টাকা কয়েন নিল বলো লেনদেন কিনা অনিলের কি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হলো অনিলের কিন্তু অর্থনৈতিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হলো না ফলে এটা কি কিন্তু আমরা কিন্তু আর লেনদেন বলতে পারছি না আচ্ছা তারপরটা চলে যাব কি হ্যাঁ না আপনি বুঝে নিন তারপর পরেরটা হ্যাঁ ঠিক আছে এটা আর হচ্ছে ওদেরকে বোঝাতে হবে না কারণ এটা খুব ভালোই বুঝতে পেরেছে আমার যা ধারণা out of goods supplied to Biman, those for rupees
1000 Wire return. 1000 হবে তো ওই যাই হোক $1,000 বা 1,000 রুপিস ওয়ার রিটার্ন। ওয়্যার রিটার্ন। তার মানে কি, ওই যে বিমান 10,000 টাকার পণ্য পেয়েছিল, অনিল সাপ্লাই করেছিল, নাম্বার সিএ ছিল, এবার বলছে বিমানের 1,000 টাকার পণ্য পছন্দ হয়নি, বিমান ওটাকে কী করেছে, অনিলকে ফেরত পাঠিয়েছে। ফলে এখানটা দেখা যাচ্ছে যে হচ্ছে বিমানের 1,000 টাকার পণ্য কমেছে, অনিলের 1,000 টাকার পণ্য কিন্তু হচ্ছে বেড়েছে। ফলে দুজনেরই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে। ফলে এটাকে কী বলা হবে, লেনদেন বলা হবে। আচ্ছা, তুমি পরের পয়েন্টে চলে যাও, এগুলো আর ব্যাখ্যা করার দরকার নেই। অবশ্যই পরেরটায় চলে যে যাই নাকি? আমার কতগুলো পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটা লেনদেন। আচ্ছা, আমরা তাহলে বরঞ্চ তার পরেরটায় চলে যাই। একবার কি হ্যাঁ, সাম এক্সাম্পল, হ্যাঁ সাম এক্সাম্পল ওখান থেকে। হ্যাঁ, ওকে। ওখানে দেখো 5 ওখানটায় কিছু এক্সাম্পল দেওয়া আছে, বট গুডস ফর ক্যাশ, ওই এক্সাম্পলটা। হ্যাঁ। এবার দেখো তোমাদের সামনে কিছু হচ্ছে এক্সাম্পল তুলে দেওয়া আছে। এই প্রত্যেকটাই হচ্ছে লেনদেন, প্রত্যেকটাই লেনদেন। এটা কিন্তু তোমাকে আর ব্যাখ্যা করতে হবে না এটা লেনদেন কি লেনদেন না। আমি কিন্তু একটু ডিপের দিকে যাচ্ছি। অনেকেই শুরু করে দিয়েছো অ্যাকাউন্টেন্সি, তারা কিন্তু আরও ভালো বুঝতে পারবে। যারা শুরু করোনি তারা আমার কথাগুলো ভালো করে শোনো, তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এখানটা প্রথম আছে বট গুডস ফর ক্যাশ, লেনদেন। সোল্ড গুডস ইন ক্যাশ, লেনদেন। পেইড ওয়েজেস, এটাও লেনদেন। রিসিভড ইন্টারেস্ট, লেনদেন। পারচেসড এ মেশিন ফ্রম রাম, লেনদেন। হলো এরকম এখানটা হচ্ছে আরও তোমার হচ্ছে মোট 8টা এখানটা এক্সাম্পল দেওয়া আছে। সোল্ড গুডস টু রহিম, এটাও লেনদেন। বট এ ফার্নিচার ফ্রম জন অন ক্রেডিট, লেনদেন। পারচেস গুডস বাই চেক ফর ₹6,000 ফ্রম রাম, লেনদেন। এবার দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, খুব ভালো করে শুনবে, যে লেনদেনের যখন বৈশিষ্ট্য আমরা লিখব তার ভিতরে হচ্ছে মেনলি 2 নম্বর বৈশিষ্ট্যটা আমি তোমাদের যেটা বলেছিলাম আবার বলছি, তোমরা লেখো যে আদান প্রদান হবে। আদান প্রদান হতে গেলে কি থাকবে, দুটি পক্ষ থাকবে। এক পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ কি করবে, প্রদান করবে। আদান প্রদান হবে, দুটি পক্ষ থাকবে, এক পক্ষ গ্রহণ করবে, অপর পক্ষ প্রদান করবে। হলো, এইটা মনে রাখো। এইবার দেখো এই যে লেনদেনগুলো তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে, প্রত্যেকটাই লেনদেন। আমাদের আদান প্রদানের ভিত্তিতে এই লেনদেনকে দুটো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ক্যাশ ট্রানজ্যাকশান, আর একটা কি ক্রেডিট ট্রানজ্যাকশান। ক্যাশ ট্রানজ্যাকশান বা কি নগদ লেনদেন। নগদ লেনদেন বা ক্যাশ ট্রানজ্যাকশান কাকে বলে, সে বাংলা একটা কথা আছে না, যে ফেলো করি মাখো তেল, টাকা দিলাম পণ্য নিলাম, অর্থ প্রদান করলাম পণ্য নিলাম, এটাকে বলা হচ্ছে নগদ লেনদেন। অর্থাৎ এই লেনদেন হওয়ার পরে আগামী দিনে আমার কাছে কেউ অর্থ চাইতে পারবে না, এটা হচ্ছে নগদ লেনদেন। আর বাকি লেনদেন কি, যে এখন পণ্যের লেনদেন হচ্ছে, ভবিষ্যতে অর্থের লেনদেন হবে। তার মানে কি, পণ্যটা এখন আদান প্রদান হলো, অর্থের আদান প্রদানটা কিন্তু হচ্ছে ভবিষ্যতে হবে। এটাকে বলা হচ্ছে বাকি লেনদেন। হলো। আচ্ছা, আপনি কি বোর্ডে যাবেন? এবার বোর্ডে যাব। আচ্ছা, আচ্ছা এবার দেখো যে তাহলে হচ্ছে আমি ট্রানজ্যাকশন বা লেনদেনকে কটা ভাগে ভাগ করলাম, লেনদেনকে আমি দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন, আর একটা কি ক্রেডিট ট্রানজ্যাকশন। বুঝতে পারছো, একটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশান আর একটা ক্রেডিট ট্রানজ্যাকশান। এইবার দেখো ক্যাশ ট্রানজ্যাকশান আমি বুঝবো কী করে, ক্যাশ ট্রানজ্যাকশান আমি বুঝবো যে নাম্বার 1 খুব ভালো করে খেয়াল করো, যদি কোনো লেনদেনের মধ্যে, আমি সংক্ষিপ্ত করে লিখছি, যদি কোনো লেনদেনের মধ্যে ফর ক্যাশ, ইন ক্যাশ অথবা বাই চেক, এই 3টে শব্দ যদি উল্লেখ করা থাকে, 3টে কথা, ফর ক্যাশ উল্লেখ থাকে, ইন ক্যাশ উল্লেখ থাকে,
বাই চেক উল্লেখ থাকে, যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা ক্যাশ ট্রানজাকশান হবে, অবশ্যই সেটা কী হবে, ক্যাশ ট্রানজাকশান হবে। হলো নাম্বার 1। নাম্বার 2, সাধারণত একটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে 2 নম্বরে, আমি এখন বলবো না, তোমরা পরে বুঝবে। সাধারণত পেইড, পের পাস্ট টেন্স হচ্ছে পেইড, আর রিসিভড, এই দুটো শব্দ দিয়ে যদি লেনদেন শুরু হয় বা লেনদেনের মধ্যে যদি এই দুটো শব্দ থাকে, রিসিভড মানে কি, রিসিভের পাস্ট টেন্স রিসিভড, পে। এবার দেখবে আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা লেনদেনে নিজেকে রাখো, আমি আছি, সুবিধা হবে তোমার বুঝতে। আই পেইড, আমি প্রদান করেছিলাম, আই রিসিভড, আমি গ্রহণ করেছিলাম। তাহলে পেইড বা রিসিভড যদি এই দুটো কথা যদি কোনো লেনদেনের মধ্যে থাকে, তাহলে সেটা অবশ্যই কী হবে, নগদ লেনদেন হবেই হবে। একটা ক্ষেত্রের ব্যতিক্রম আছে, এখনই আমি বলবো না, আমি পরে তোমাদেরকে যদি কখন আজকে সুযোগ পাই পরে বলবো। আর বাকি লেনদেন আমি কি করে বুঝবো, যদি কোনো লেনদেনের মধ্যে অন ক্রেডিট এই কথাটা যদি উল্লেখ করা থাকে, তাহলে অবশ্যই সেটা কী হবে, বাকি লেনদেন। অন ক্রেডিট মানে বাকি। হলো। এইবার 2 নম্বর, এবার একটা জিনিস দেখো, যে আমি এমন একটা লেনদেন পেলাম যে ফর ক্যাশ নেই, ইন ক্যাশ নেই, বাই চেক নেই, আবার সেটা পেইড বা রিসিভ দিয়েও শুরু হলো না, আবার তার ভিতরে অন ক্রেডিট নেই। যেমন যদি ধরো আমি এরকম ছোট্ট একটা উদাহরণ দিই, সোল্ড গুডস টু রাম, আচ্ছা, টু রাম রুপিস 5000, তাহলে রামকে আমি কত টাকার পণ্য বিক্রি করলাম, 5000 টাকার পণ্য বিক্রি করলাম। তাহলে দেখো এর ভিতরে ফর ক্যাশ নেই, ইন ক্যাশ নেই, বাই চেক নেই, তাহলে এটা নগদ লেনদেন হচ্ছে না। এটা পেইড বা রিসিভ দিয়ে শুরু হচ্ছে, এটাও নগদ লেনদেন হচ্ছে না। আবার অন ক্রেডিট নেই, তাহলে বাকি লেনদেন হচ্ছে না, তাহলে এটা কী লেনদেন, এটাও কিন্তু হচ্ছে বাকি লেনদেন, এটাও কিন্তু ক্রেডিট ট্রানজাকশান। কেন, যার সাথে লেনদেন হচ্ছে তার নামটা শুধুমাত্র উল্লেখ করা থাকছে। তার মানে এখানে লিখতে পারি, যার সাথে লেনদেন হচ্ছে তার নাম উল্লেখ থাকলে, তার নাম উল্লেখ থাকলে, তাহলে বুঝতে পেরেছ। এই 4টে জিনিস মনে রাখলেই তোমার কোনটা ক্যাশ ট্রানজাকশান, কোনটা ক্রেডিট ট্রানজাকশান এক্ষুনি তোমরা বের করতে পারবে। হলো। এইবার দেখো আর একটা ক্যাশ ট্রানজাকশান, আর একটা শুধু যদি থাকে পারচেসড গুডস, পারচেস গুডস আর কিচ্ছু থাকলো না, পারচেস গুডস ওয়ার্থ মানে মূল্য, রুপিস 5000, সেক্ষেত্রেও সেটা কিন্তু হচ্ছে ক্যাশ ট্রানজাকশান। এইবার দেখো আমি বলেছি আদান প্রদান হবে, দুটি পক্ষ থাকবে। হলো। এই ক্যাশ ট্রানজাকশান হলে অবশ্যই একটা পক্ষ ক্যাশ হবে, অবশ্যই একটা পক্ষ কী হবে, ক্যাশ হবে। অবশ্যই একটা পক্ষ কী হবে, ক্যাশ হবে। আর নিচে আমি ব্যাংক লিখে রাখলাম, এটা নিয়ে আমার এখন দরকার নেই। অবশ্যই একটা পক্ষ কী হবে, ক্যাশ হবে। কেন ক্যাশ হবে, যে নগদ লেনদেন হওয়া মানেই ক্যাশ হয় আমার কাছে প্লাস হবে, অথবা ক্যাশ আমার কাছ থেকে কী হবে, মাইনাস হবে। হয় ক্যাশ আমার পকেটে আসবে, তার মানে কি ক্যাশ আমি অর্জন করলাম, অথবা ক্যাশ আমার কাছ থেকে কী হবে, চলে যাবে, অর্থাৎ ক্যাশ মাইনাস হবে। ফলে নগদ লেনদেন হওয়া মানেই একটা পক্ষ কী হবে, ক্যাশ হবেই হবে। আর একটা পক্ষ যে লেনদেন থাকবে তার থেকেই তোমরা খুঁজে নিতে পারবে, তার থেকেই তোমরা কী করতে পারবে, খুঁজে নিতে পারবে। আমি একটু পরে যাচ্ছি সেইখানটায়। আর বাকি লেনদেন হলে, বাকি লেনদেন হলে ভালো করে শুনে রাখো, যার নাম থাকবে সে একটা পক্ষ হবে। যার কি থাকবে, নাম থাকবে, সে অবশ্যই একটা পক্ষ হবে। আমি একটা উদাহরণ দিই, আমার সামনেই আছে, সোল্ড গুডস টু রাম, আই সোল্ড গুডস টু রাম, আমি রামকে পণ্য বিক্রি করেছি। তাহলে আমি রামকে পণ্য বিক্রি করেছি, তাহলে এখানটা দুটো পক্ষ থাকবে,
তাহলে এক্ষুনি খুঁজে পাবে রাম একটা পক্ষ, কে একটা পক্ষ, রাম একটা পক্ষ, আর একটা ওই লাইনেই থাকবে। ভালো করে বুঝবে, ভার্ব কোনো পক্ষ হয় না। তাহলে সোল্ড মানে কি, বিক্রি করেছিলাম, ভার্ব। আর একটা কী আছে ওর ভিতরেই খোঁজো, গুডস। তাহলে কী হবে, গুডস আর একটা পক্ষ। যারা একটু অ্যাকাউন্টেন্সি শিখে গেছো তারা এক্ষুনি রে করে উঠবে, স্যার আপনি গুডস লিখলেন কেন? আমি যদি গুডস লিখি, তুমি যদি গুডস লেখো, আমার ক্ষমতা নেই ওটা কাটার, আমি কাটতে পারবো না। কিন্তু সেলস হবে, কেন হবে সেটা পরের আলোচনা বিষয়। তাহলে এর ভিতরে কটা পক্ষ আছে, দুটো পক্ষ আছে। এইরকম প্রত্যেকটা লেনদেনের ভিতরে দুটো পক্ষ থাকে। ক্যাশ ট্রানজ্যাকশন আমি একটু পরেই বোঝাচ্ছি। তাহলে দুটো পক্ষ থাকবে। এই যে দুটো পক্ষ থাকবে, এই প্রত্যেকটা পক্ষই হচ্ছে এক একটা অ্যাকাউন্ট। এই প্রত্যেকটা পক্ষই হচ্ছে এক একটা অ্যাকাউন্ট বা হচ্ছে হিসাব খাত। এই দুটো পক্ষ বা দুটো অ্যাকাউন্ট থাকে বলেই এই টোটাল বিষয়টাকে বলা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। এই টোটাল বিষয়টাকে কি বলে, ডাবল এন্ট্রি সিস্টেম। কে আবিষ্কার করেছিলেন? 1494। একটু খেয়াল রেখে দাও, 1494 সাল। কোন সাল? 1494। পরীক্ষায় কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। 1494 সালে একজন ইটালির খ্রিস্টান পাদ্রি, তার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। তার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। তিনি তার পাটিগণিতের বইতে, কি বই, পাটিগণিত, হিসাবশাস্ত্র নয় কিন্তু, পাটিগণিতের বইতে তিনি প্রথম এই ডাবল এন্ট্রি সিস্টেম পদ্ধতিটা কিন্তু তিনি কি করেন, চালু করেন। পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যে ডাবল এন্ট্রি সিস্টেম কত সালে কে প্রচলন করেছিলেন? 1994 সালে। কে প্রচলন করেছিলেন? লুকা প্যাসিওলি। আবার দেখো অদ্ভুত ব্যাপার, আমাদের দেশের কিছু বিশেষজ্ঞ, আমি তাদেরটাও কিন্তু এড়িয়ে যেতে পারছি না, তারা মনে করছেন যে প্রায় 2300 বছর আগে কৌটিল্য, আমরা ইতিহাসে পড়েছি, কৌটিল্যের লিখিত অর্থশাস্ত্রে এই হিসাব নিকাশকরণ ব্যবস্থা উল্লেখ করা ছিল। কোনটা মানব? আমরা যেহেতু ডাবল এন্ট্রি সিস্টেমের ভিতরে আছি, ফলে আমরা লুকা প্যাসিওলিটাই কিন্তু হচ্ছে মেনে নেব। আচ্ছা, নেক্সট পেজ। পরেরটা চলে যাব, নেক্সট পেজ। নেক্সট পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিউ পেজ। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো, তাহলে আমি কি বলেছিলাম, ক্যাশ ট্রানজ্যাকশন একটা উদাহরণ দিই। পেইড ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে মজুরি। আমি মজুরি দিয়েছি। আগে দেখো, বিচার করো, এটা হচ্ছে নগদ লেনদেন না বাকি লেনদেন? পেইড দিয়ে শুরু, অবশ্যই নগদ লেনদেন। এর দুটো পক্ষ থাকবে, এ বি দুটো পক্ষ থাকবে। পেইড নগদ লেনদেন হওয়া মানেই একটা পক্ষ থাকবে ক্যাশ, আর একটা পক্ষ থাকবে কি, ওয়েজেস। সরি, আর একটা পক্ষ ওই লাইনের ভিতরেই আছে, খোঁজো। পেইড ভার্ব হবে না, তাহলে ওই লাইনের ভিতরে কি আছে, ওয়েজেস। এই যে দুটো পক্ষ আমি পেলাম, এই প্রত্যেকটা পক্ষই হচ্ছে এক একটা হচ্ছে অ্যাকাউন্ট। এক একটা কি, অ্যাকাউন্ট বা হচ্ছে হিসাব খাত। আমি কিভাবে ডিনোট করব, A/C। তার মানে কি, ক্যাশ একটা অ্যাকাউন্ট, ওয়েজেস একটা কি, অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে নগদ লেনদেন হওয়া মানে একটা পক্ষ অবশ্যই কী হবে, ক্যাশ, আর একটা পক্ষ ওর ভিতরেই থাকবে। তোমাকে কিন্তু কি করতে হবে, খুঁজে নিতে হবে। যেমন দেখো, bought a machine for cash ₹10,000। এ বি দুটো পক্ষ খোঁজো। আগে দেখো, এটা নগদ লেনদেন না বাকি লেনদেন? তাহলে দেখো, ফর ক্যাশ, এটা কি নগদ লেনদেন, তাহলে অবশ্যই একটা কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট। আর একটা কি, ওই লাইনের ভিতরেই খোঁজো। বট কিন্তু ভার্ব, কোনো পক্ষ হয় না। ফরক্যাশ তো মিটেই গেছে, তাহলে কি থাকলো, মেশিন। মেশিন হচ্ছে আর একটা পক্ষ। এই জন্যই এটাকে বলা হচ্ছে
ডাবল এন্ট্রি সিস্টেম। এই জন্য এটাকে কী বলা হয়? ডাবল এন্ট্রি সিস্টেম। হলো? তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা লেনদেন থেকে দুটো করে পক্ষ খুঁজে বার করা। এটা কিন্তু অত্যন্ত সোজা, কারণ তোমার সামনে যেগুলো তুলে দেওয়া থাকবে প্রত্যেকটাই লেনদেন। ওই লেনদেনগুলোকে আগে হচ্ছে তুমি দুটো ভাগে ভাগ করে নেবে। একটা ভাগে ভাগ করবে কি? একটা ভাগে ভাগ করবে হচ্ছে তোমার ক্যাশ ট্রানজ্যাকশান, আর একটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশান। ক্যাশ ট্রানজ্যাকশান আমি বুঝবো কিভাবে? যদি কোনো লেনদেনের ভিতরে আগের পেজে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে 3টে শব্দ, ফর ক্যাশ, ইন ক্যাশ এবং বাই চেক, এই কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা কী হবে? নগদ লেনদেন। কোনো লেনদেন যদি পেইড বা রিসিভ দিয়ে শুরু হয় তাহলে সেটা কী হবে? নগদ লেনদেন। আর বাকি লেনদেন কি? যে কোনো লেনদেনের মধ্যে যদি অন ক্রেডিট এই কথাটা যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা কি লেনদেন হবে? বাকি লেনদেন। আরেকটা কি সবথেকে যেটা ইম্পর্টেন্ট, এটা ভুল হয় একটু বেশি, যে দেখা গেল কোনো লেনদেনের ভিতরে ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই চেক উল্লেখ করা নেই, ওটা পেইড বা রিসিভ দিয়েও শুরু হলো না, তাহলে যার সাথে লেনদেন হয়েছে তার নামটা শুধুমাত্র সেখানটা উল্লেখ করা আছে, ফলে সেটা তখন কি হয়ে যাবে? বাকি লেনদেন। হলো? এই প্রত্যেকটা লেনদেনের হচ্ছে দুটো পক্ষ, আমি পক্ষ এবার বাদ দিলাম, দুটো অ্যাকাউন্ট থাকবে। প্রত্যেকটা লেনদেনের ভিতরে কটা অ্যাকাউন্ট থাকবে? দুটো অ্যাকাউন্ট থাকবে। ভালো করে জেনে রেখে দাও, নগদ লেনদেন হলে অবশ্যই একটা পক্ষ থাকবে ক্যাশ, অবশ্যই একটা পক্ষ থাকবে ক্যাশ। এবার জানো, যদি বাই চেক থাকে, যদি কি থাকে? বাই চেক থাকে, তাহলে ক্যাশের স্থলে তখন কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট হবে। ক্যাশের জায়গায় তখন কি অ্যাকাউন্ট হবে? ব্যাংক অ্যাকাউন্ট হবে। তার মানে কি? ক্যাশ আর ব্যাংক। নগদ লেনদেন হওয়া মানে কি থাকবে? ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। আর একটা অ্যাকাউন্ট ওই ট্রানজ্যাকশানের যে তোমার সামনে তুলে দেওয়া থাকবে তার ভিতরেই থাকবে, সেটাকে তোমাকে খুঁজে নিতে হবে। অত্যন্ত সোজা জিনিস। আর একটু বলি, আমি টিচার হিসেবে বলছি না, যে অ্যাকাউন্টেন্সি সত্যি খুব সোজা সাবজেক্ট। তোমার মাধ্যমিকের সাথে কন্টিনিউশন না থাকলেও একটু মন দাও, দেখবে খুব সোজা এবং খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। কারণ আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, আমাকে একটা জায়গায় কী করতে হবে? পৌঁছাতে হবে। যেমন ধরো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, IAA, তাদের একটা হচ্ছে তোমার রিসার্চ উইং আছে। এই অ্যাকাউন্টেন্সি হচ্ছে সর্বদা পরিবর্তন হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। কিভাবে? মার্চের আগে আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলতাম মোবাইল বাড়ি রেখে পড়তে আসবি, মোবাইল বাড়ি রেখে স্কুলে আসবি, স্কুলে মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া যাবে না। এখন কি হচ্ছে? মোবাইলটাই সব। মোবাইল ছাড়া এখন কিন্তু কোনো পড়াশোনা হচ্ছে না। ফলে কেন পরিবর্তন হয়েছে? কোনো একটা পরিস্থিতিতে, কোভিড-19, এটা তো একটা উপসর্গ। কোভিড-19 তো একটা, তো আমার সামনে একটা, তো তাকে কেন্দ্র করে হয়েছে, কিন্তু সমাজ ব্যবস্থা কী হয়েছে? পরিবর্তন হয়েছে। ফলে এই সমাজ ব্যবস্থা যত পরিবর্তন হবে, অ্যাকাউন্টেন্সি কিন্তু সর্বদা তত হচ্ছে পরিবর্তন হবে এবং হচ্ছে। এবার দেখো, এই যে দুটো পক্ষ যে খুঁজে বার করেছিলাম, আমার স্যার, মানে আমি প্রথম অ্যাকাউন্টেন্সি শিখি আমার বাবার কাছে। স্যার আমরা ঠিক আছে, হ্যাঁ বুঝে যাচ্ছে। ঠিক আচ্ছা, আছে। তারপরে আমি অ্যাকাউন্টেন্সি শিখি হচ্ছে আমার স্যার গৌরচন্দ্র বিশ্বাস, গৌরডাঙ্গা খাটুরা হাই স্কুলের শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন। তা আমি শিখেছিলাম, এই যে দুটো পক্ষ খুঁজে বার করলাম, আমি কিন্তু অ্যাকাউন্টেন্সি 25% শিখে গেলাম। একেবারে স্যার, আমরা আপনি প্রতি একটু জল খেয়ে নিন। আমরা অবশ্যই নিঃসন্দেহে আমরা এটা নিয়ে পড়াশোনা করব, কারণ আমাদের প্রত্যেকেরই মধ্যে একটা ইমোশনাল একটা বিষয় থাকে। কারণ প্রত্যেকেই আমরা যখন পড়াশোনা করি বা আমরা যখন পড়াশোনার সূত্রপাত হয় আমাদের, নিঃসন্দেহে আমাদের বাবা মার হাত ধরেই হয়। এবং পরবর্তী সময়ে গিয়ে নিঃসন্দেহে যখন আমরা যখন জীবনে আরও অনেকটা সময় এগোতে চাই এবং এগোতে পারি, সবটাই কিন্তু তাদের আশীর্বাদ, তাদের ভরসা, তাদের হাত ধরেই আমরা এগোই। আমরা আবারও পড়াশোনায় নিঃসন্দেহে মনোযোগ দেব, অবশ্যই চলে যাব আমরা পড়াশোনায়। স্যার, হ্যাঁ, তাহলে আমার স্যার গৌরচন্দ্র বিশ্বাস, পরবর্তীকালে দেবকুমার মুখার্জি, এদের কাছে আমার অ্যাকাউন্টেন্সি শেখা। আমি কিন্তু আজও শিখছি। আমি
প্রায় হচ্ছে 29 বছর আমার হচ্ছে শিক্ষকতা জীবন। আমি সেই যে শুরু করেছিলাম এখনো কিন্তু আমি শিখে চলেছি। তার মানে আমি বলতে চাইছি যে অ্যাকাউন্টেন্সি এই বিষয়টা অত্যন্ত পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে, তাদের চাহিদা পূরণ করার জন্য নিত্য নতুন পণ্যদ্রব্যের আবিষ্কার হচ্ছে, কারবারি পরিবেশ জটিল থেকে জটিলতর হচ্ছে। এই কারবারি পরিবেশ যত জটিল থেকে জটিলতর হবে, অ্যাকাউন্টেন্সিরও কিন্তু পরিবর্তন হতে বাধ্য। ফলে অনেকেই কিন্তু বলে থাকেন অ্যাকাউন্টেন্সি একটি বিজ্ঞান। অনেকে হাসছো, জেনে রাখো আমরা অ্যাকাউন্টেন্সি পড়ছি, আমরা বিজ্ঞানের একটা অংশ পড়ছি। আচ্ছা, এইবার দেখো আমাদের হাতে আরেকটু সময় আছে, আমি অবশ্যই আরেকটু বোঝাতে পারবো। অবশ্যই। তাহলে দেখো আমার প্রথম কাজ হচ্ছে লেনদেনগুলোকে দুটো ভাগে ভাগ করা। সেই দুটো ভাগে ভাগ করলাম, ক্যাশ ট্রানজ্যাকশান, ক্রেডিট ট্রানজ্যাকশান। প্রত্যেকটা লেনদেনের থেকে হচ্ছে আমি দুটো অ্যাকাউন্ট খুঁজে বার করলাম। এইবার দেখো আমি কি বলেছিলাম, 2 নম্বর পয়েন্ট, আদান প্রদান হবে। আদান প্রদান হলে এক পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ কী করবে, প্রদান করবে। এবার লেখো খাতায়, খুব আমি আস্তে আস্তে বলছি। লেনদেনের যে পক্ষ গ্রহণ করে বা যাহা গ্রহণ করে তাকে বলা হয় ডেটর, DEBTOR। এখানে বি এর উচ্চারণটা কিন্তু হয় না, অনেকে উচ্চারণ করবে না। সংক্ষেপে লেখা হয় DR। সংক্ষেপে কি লেখা হয়? DR। যে যেভাবেই লেখো না কেন, সংক্ষেপে DR, এই যে আমি লিখলাম। তাহলে লেনদেনের যে পক্ষ গ্রহণ করে বা যাহা গ্রহণ করে, খুব মন দিয়ে শোনো, তাকে বলা হয় ডেটর, সংক্ষেপে লেখা হয় DR। আর লেনদেনের যে পক্ষ প্রদান করে, যে পক্ষ প্রদান করে বা যাহা প্রদান করে তাকে বলা হয় হচ্ছে ক্রেডিটর, CREDITOR। সংক্ষেপে লেখা হয় CR। যে যেভাবেই লেখো না কেন। তাহলে একটা হচ্ছে DR আর একটা হচ্ছে CR। এটাই কিন্তু অ্যাকাউন্টেন্সির সব, এটাই হচ্ছে বেস। একটা বাড়ি তৈরি করতে গেলে যে বেস বা ভিত হয়, সেই ভিতের উপরে একটা হচ্ছে যে কতলাই বাড়ি বলো না কেন, 108 তলাই বলো বা যাই বলো না কেন, একটা বেস বা ভিতের উপরে দাঁড়িয়ে থাকে। অ্যাকাউন্টেন্সি কিন্তু এই DR CR এই বেসের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। যারা শিখছো, আমার মতো আগামী দিনে দীর্ঘ বছর ধরে যারা শিখবে তারা দেখবে এই DR CR ছাড়া অ্যাকাউন্টেন্সি হয় না। আবার বলছি, লেনদেনে যে পক্ষ গ্রহণ করে বা যাহা গ্রহণ করে তাকে বলা হয় ডেটর, সংক্ষেপে DR। এবং লেনদেনের যে পক্ষ প্রদান করে বা যাহা প্রদান করে তাকে বলা হয় ক্রেডিটর, CR। হলো? এবার দেখো আমার সামনে দুটো উদাহরণ দেয়া আছে। সুচিস্মিতা, নতুন পেজ, বোর্ডটা দাও। অবশ্যই। আচ্ছা, হ্যাঁ দেখো আমার সামনে একটা উদাহরণ দেওয়া ছিল, পেইড ওয়েজেস। পেইড ওয়েজেস। তাহলে আমি নাম্বার AB দুটো পক্ষ খুঁজে বার করেছিলাম। একটা বার করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট আর একটা বার করেছিলাম ওয়েজেস অ্যাকাউন্ট। হলো? এবার দেখো বলছে যে পক্ষ গ্রহণ করে বা যাহা গ্রহণ করে তাকে বলা হয় DR। যে পক্ষ প্রদান করে বা যাহা প্রদান করে তাকে বলা হয় CR। তাহলে এখানটা প্রত্যেকটা লেনদেনের আগে আই রাখো। আই পেইড ওয়েজেস, আমি মজুরি দিয়েছি। তাহলে আমি যদি মজুরি দিই তাহলে অর্থ আমার কাছে আসলো না গেল, প্লাস হলো না মাইনাস হলো? আমি প্রদান করেছি। কি প্রদান করেছি? ওয়েজেস হিসাবে কি প্রদান করেছি? কোশ্চেন করো। মজুরি হিসাবে কি প্রদান করেছি? মজুরি হিসাবে ক্যাশ প্রদান করেছি। তাহলে ক্যাশটা কী হবে? CR। ক্যাশটা কী হবে? CR। আর একটা হিসাব করার দরকার হয় না, আর একটা কোনো হিসাব করার দরকার হয় না, আর একটা অবশ্যই তাহলে কী হবে? DR হবেই।
হবেই হবে। আরেকটা দেখো, যদি আমি এরকম লিখি সোল্ড গুডস ফর ক্যাশ ₹7,500, নাম্বার এ বি খোঁজো, তাহলে নাম্বার এ খোঁজো ফর ক্যাশ, তার মানে কি নগদ লেনদেন, নগদ লেনদেন হওয়া মানে ক্যাশ অ্যাকাউন্ট একটা। আর নাম্বার 2 তাহলে কী অ্যাকাউন্ট হবে, গুডস অ্যাকাউন্ট একটা। ভয় পাওয়ার কিছু নেই, আমি গুডস অ্যাকাউন্ট লিখছি, অনেকে সেলস অ্যাকাউন্ট লিখবে, লেখো ক্ষতি নেই, কিন্তু এখন কেন লিখবো সে কোশ্চেনের জবাবটাও তোমরা খুঁজে রেখো। সোল্ড গুডস ফর ক্যাশ, তাহলে আই সোল্ড গুডস ফর ক্যাশ, আমি নগদে পণ্য বিক্রয় করেছি। আমি যদি নগদে পণ্য বিক্রয় করি তাহলে আমার কাছে কী হলো, ক্যাশ আসলো না গেল, আমার কাছে ক্যাশটা কিন্তু আসলো। তার মানে হিসাবের যে পক্ষ গ্রহণ করে, তাহলে মানে কি আমি গ্রহণ করেছি, কি গ্রহণ করেছি, ক্যাশ, তাহলে ক্যাশটা তাহলে কী হবে, ডিআর হলো। তাহলে গুডস আমার হিসাব করা দরকার হয় না, গুডস পড়ে থাকলো, গুডস তাহলে কী হবে, সিআর হবেই হবে। আর একটা উদাহরণ দিই, bought goods from Ram ₹4,000, তাহলে আগে এবি দুটো পক্ষ খোঁজো। তাহলে এটা নগদ লেনদেন না বাকি লেনদেন, আগে তাই বলো। এটা হচ্ছে বাকি লেনদেন, কারণ শুধু রামের নাম উল্লেখ আছে, লেখো রাম অ্যাকাউন্ট। আর নাম্বার 2 ওই লাইনের ভিতরেই আছে, কি অ্যাকাউন্ট হবে, গুডস অ্যাকাউন্ট। যারা আধুনিক পন্থী রেড়ে করার কিছু নেই, গুডস অ্যাকাউন্ট আমাকে কেউ কাটতে পারবে না আমি যদি লিখি। তাহলে এইবার দেখো, তাহলে আই বট গুডস, আমি পণ্য কিনেছি, তাহলে আমি কি পেলাম না আমি দিলাম, লেনদেনের যে পক্ষ গ্রহণ করে আমি গ্রহণ করেছি, তাহলে আমি কি গ্রহণ করেছি, আমি গুডস গ্রহণ করেছি, তাহলে গুডস তাহলে কী হবে, ডিআর, যেটা পড়ে থাকলো সেটা অবশ্যই তাহলে কী হবে, সিআর। তাহলে আমাদের হচ্ছে এটা কিন্তু আমার খাতায় লেখার দরকার নেই, এটা থাকবে আমার মাথার ভিতরে, হলো। তাহলে এইভাবে আমাদের হচ্ছে কি, প্রথমে লেনদেনগুলোকে ভাগ করতে হবে, ক্যাশ বা ক্রেডিট, তারপরে প্রত্যেকটা লেনদেনের দুটো পক্ষ খুঁজতে হবে, দুটো পক্ষ মানে দুটো অ্যাকাউন্ট খুঁজতে হবে, এবং এই দুটো অ্যাকাউন্টের কোনটা হচ্ছে ডিআর হবে এবং কোনটা সিআর হবে সেটা আমাদেরকে কি করতে হবে, নির্বাচন করতে হবে। এর উপরে কিন্তু অ্যাকাউন্টেন্সি দাঁড়িয়ে আছে। তুমি যত দূরেই যাও না কেন, এইটা যদি ভুল হয় তোমার প্রত্যেকটা স্টেপ কিন্তু ভুল হবে। ফলে আমার স্যার তখন বলেছিলেন যে ডিআরসিআর নির্বাচন করেছো, অ্যাকাউন্টেন্সি 90% শিখে গেছো, আর 10% সারাটা জীবন ধরে শিখবে। সত্যি তাই, আমি 90% শিখেছি আমার স্যারেদের কাছ থেকে, আর 10% আমি এখনও শিখছি, সম্পূর্ণ করতে পারিনি। ফলে এই যে ডিআরসিআর আমরা যে নির্বাচন করলাম, এই টোটাল ডিআরসিআরের উপরে কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্টেন্সি কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছ? নেক্সট। আচ্ছা, আমরা বরঞ্চ পরবর্তীতে চলে যাই। স্যার এইগুলো কি এই মুহূর্তে প্রয়োজন রয়েছে না? এইগুলো আচ্ছা, আমি তো ওখানটা হচ্ছে আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের হাতে সময় রয়েছে এখনো। হ্যাঁ, আপনি যদি চান আপনি অন্য কিছু পড়ান। হ্যাঁ অবশ্যই। এবার দেখো, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিআরসিআর নির্বাচন করা। এবারে ডিআরসিআর নির্বাচন করার পর তাহলে এবার হচ্ছে কি, এবার তাহলে হিসাবশাস্ত্র কাকে বলে? হিসাবশাস্ত্র হচ্ছে কি, যে এই যে আর্থিক লেনদেনগুলো ঘটে, সেই আর্থিক লেনদেনগুলো ঘটার পরে পরে তাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে লিপিবদ্ধ করা। এই লিপিবদ্ধ করার দিক কে কে নির্দেশ করে? দিক নির্দেশ করে হচ্ছে হিসাবরক্ষণ এবং হিসাব নিকাশকরণ। তারা কিন্তু আমাদেরকে কিন্তু হচ্ছে দিক নির্দেশ করে, এবং সেই দিক নির্দেশের মাধ্যমেই আমরা কিন্তু হচ্ছে কী করি, তোমার হচ্ছে অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্র শিখতে পারি। হলো? তাহলে এবার দেখো, তাহলে এই ডিআরসিআর নির্বাচন করার পর আমাদের কিন্তু এইগুলোকে কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। সেই তার প্রথম স্টেপটাকে বলা হচ্ছে জার্নাল বা হচ্ছে জাবেদা। আচ্ছা, নেক্সট পেজ তাহলে আমি হচ্ছে হ্যাঁ যেতে পারি, খুব সংক্ষিপ্ত আকারে আমি হচ্ছে বলে দিচ্ছি। তাহলে আমরা এবার তাহলে কি করব, জার্নাল। JOURNAL
NAL, ভালো করে বুঝবে। জার্নাল কথাটা এসছে একটা যার একটা ফরাসি শব্দ, যার একটা কি শব্দ, ফরাসি শব্দ, যার বাংলা করলে হয় দিন বা দিবস। অর্থাৎ প্রত্যেক দিনের লেনদেন যে প্রাথমিক হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জার্নাল। এটা প্রাথমিকভাবে। বিস্তৃত অর্থে কি আমি লিখতে পারি, লেখো, যাদের কাগজ কলম যারা নিয়ে বসেছো তারা লেখো যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, তার মানে কি লেনদেন হলেই তবে হিসাব, না হলে দরকার নেই। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রত্যেকটি লেনদেনের ডিআর এবং সিআর নির্বাচন করে, কি নির্বাচন করতে হবে, ডিআর এবং সিআর নির্বাচন করে তারিখের ক্রম অনুসারে, অর্থাৎ যে তারিখ অনুযায়ী আমাকে দেয়া থাকবে সেই তারিখ পরপর উপযুক্ত বিবরণী, এই বিবরণী শব্দটা খেয়াল করো, বিবরণী মানে হচ্ছে বাংলা হচ্ছে ন্যারেশন, এই ইংলিশ হচ্ছে ন্যারেশন। ন্যারেশন বলতে তোমরা ইংরেজিতে যে ন্যারেশন শিখেছো সেটা না, ন্যারেশন মানে হচ্ছে বিবরণী সহকারে প্রাথমিক যে হিসাব বইতে লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় হচ্ছে জার্নাল। আবার বলছি, লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে উপযুক্ত বিবরণী সহকারে, লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রত্যেকটি লেনদেনের ডিআর ও সিআর নির্বাচন করে, কি নির্বাচন করব, ডিআর এবং সিআর নির্বাচন করে তারিখের ক্রম অনুসারে, অর্থাৎ তারিখ অনুযায়ী, তারিখ পরপর আমাকে লিখতে হবে, উপযুক্ত বিবরণী সহকারে যে প্রাথমিক হিসাব বইতে লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জার্নাল বা হচ্ছে জাবেদা। এইটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে অ্যাকাউন্টেন্সির হচ্ছে প্রথম ধাপ, প্রথম জিনিস, জার্নাল বা হচ্ছে জাবেদা। হলো? তাহলে কিভাবে লিখব দেখো, জার্নালের একটা ছোট্ট আমি একটা হচ্ছে তোমাদের হচ্ছে ছক কেটে দেখাচ্ছি, প্রত্যেকে এরপরে শিখবে আরও বিস্তৃতভাবে। বোর্ডটা, হ্যাঁ এটা বোর্ড রয়েছে, আপনি লিখুন। দেখো স্কেল থাকলে আমার সুবিধা হতো, তবু আমি তোমাদেরকে একটু মোটামুটি দেখানোর চেষ্টা করছি জার্নালের দাগ কিভাবে কাটবে। এটা প্রত্যেকে স্কেল ধরে একদম সঠিক আকারে দাগটা কাটবে, মাথায় লিখবে অ্যাকাউন্টেন্সির যে কোনো অঙ্ক করার আগে মাথায় লিখবে ইন দ্য বুক অফ, অনেকে বুকস অফ লেখে, কোনো ক্ষতি নেই, ইন দ্য বুক অফ এইখানটায় হচ্ছে নাম থাকবে যে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির, তার নিচে লিখবে জার্নাল। হলো? প্রথমটায় থাকবে হচ্ছে ডেট, তারপরেরটায় থাকবে হচ্ছে পার্টিকুলার্স, তারপরেরটায় থাকবে হচ্ছে তোমার এল ফুল স্টপ, এফ ফুল স্টপ, এল এফ কেন পরে বলছি, তারপরেরটায় থাকবে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট নিচে রুপিস, তারপরেরটা হচ্ছে অ্যামাউন্ট নিচে হচ্ছে রুপিস, প্রথম ঘরটা হচ্ছে ডিআর আর তারপরের ঘরটা হচ্ছে সিআর। এই হচ্ছে জার্নালের হচ্ছে ছক। এবং প্রত্যেকটা জার্নাল কি দেখো আমি কি বলেছিলাম, প্রথমে ডিআর সিআর নির্বাচন করা আছে, তারপরে কি ডেট, এইখানটা কিন্তু প্রত্যেকটা জার্নালের আমার কি দিতে হবে, ডেট দিতে হবে। যেমন ধরো প্রথমে ইয়ার, তারপরে মান্থ, এরকম প্রত্যেকটা হচ্ছে কি করতে হবে, ডেট দিতে হবে। ধরে নিলাম এই ডেটটা হচ্ছে তোমার 2020 আগস্ট 31, এরকমভাবে লেখো যে পেইড ওয়েজেস, আমি ওয়েজেস পেইড করেছি। এবার জার্নাল লেখার নিয়মটা দেখো, জার্নাল লিখতে গেলে ডিআর যেটা হয় সেটাই প্রথমে লিখতে হয়। তাহলে পেইড ওয়েজেস আমি আগে উদাহরণ দিয়েছিলাম, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা কি অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে সিআর আর ওয়েজেস অ্যাকাউন্ট হচ্ছে ডিআর।
দেখো যে ডিআর হয় তাকে আগে লিখতে হয়। দেখো ওয়েজেস অ্যাকাউন্ট ডিআর, এই ডিআরটাকে একটু দূরে নিয়ে আসবে, ওয়েজেস অ্যাকাউন্ট ডিআর। আর সিআরকে ক্যাশ অ্যাকাউন্ট, সিআর লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এখান থেকে ওয়েজেসের ডাব্লিউ এ দুটো ছেড়ে দাও, দিয়ে এখানটা একটা টু লেখো, টিও টু, তারপরে কমা দাও। টু কি অ্যাকাউন্ট ছিল, ক্যাশ অ্যাকাউন্ট, টু কি অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট। এই যে এইটা হচ্ছে জার্নাল লেখার নিয়ম। আর সিআর আর লিখতে হয় না। ধরো ওয়েজেস ছিল হচ্ছে তোমার 4,000 টাকা, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট ডিআর, তাহলে ডিআর এর ঘরে হচ্ছে 4,000, আর টু ক্যাশ অ্যাকাউন্ট সিআর এর ঘরে তাহলে কী হবে 4,000। এইটা গেল হচ্ছে তোমার জার্নাল লেখার নিয়ম। এইবার বলছে বিবরণী বা ন্যারেশন। ন্যারেশনটা কি? ন্যারেশন লিখতে গেলে বিইং দিয়ে শুরু করতে হয়, বিইআইএনজি। বিইং মানে কি? আমি একটা কোনো কাজ সম্পূর্ণ করেছি, কি ছিল, পেইড ওয়েজেস। স্যার 3 মিনিট মতো বাকি। হ্যাঁ, বিইং মানে কি, ভার্ব। ফলে একটুখানি চেঞ্জ করব, ওয়েজেসটাকে আগে নিয়ে আসবো আর হচ্ছে পেইডটাকে পরে দেবো। বিইং ওয়েজেস পেইড, ব্র্যাকেট ক্লোজ, এইখানে একটা দাগ টেনে দেবে পার্টিকুলার্সের ঘরটুকু। হলো? এইভাবে কিন্তু তোমার হচ্ছে জার্নালগুলো কিন্তু কী করতে হয়, লিখতে হয়। আজকে হাতে আমাদের সময় খুবই কম। আগামী দিনে আবার সময় পেলে আবার হচ্ছে তোমাদেরকে আমি বলবো যে জার্নাল, তার পরবর্তী হচ্ছে লেজার। এখানে এলএফ ছিল, এলএফ মানে হচ্ছে লেজার ফোলিও। লেজার ফোলিও, FOLIO। হলো? তাহলে আজকে মোটামুটি আমরা শেষের দিকে এসেছি। আশা করি যতটুকু হচ্ছে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, তোমাদের আশা করি উপকার হবে। অনেকেই শুরু করে দিয়েছ বা অনেকেই এখনও ইতস্তত করছে। আমি জানি এবছরের যা পরিস্থিতি, তাতে করে হচ্ছে আমরা সত্যি বলছি, আমরা শিক্ষক হিসাবে নিজেদেরকেও খুব হচ্ছে খারাপ লাগছে যে আমরা ঘরে বসে আছি, আমরা ছাত্রছাত্রী স্কুলে আসবে, আমরা তাদের পড়াবো, এটাই তো আমাদের জীবন। কিন্তু সেইটা আমরা পাচ্ছি না। বা ছাত্রছাত্রী তোমরা যারা বাড়িতে বসে আছো, তোমরা যারা হচ্ছে স্কুলে আসার জন্য তোমরা ছটফট করছো, আমি জানি তোমরাও স্কুলে আসতে পারছো না। এই যে ছাত্র শিক্ষক, তার যে সামনাসামনি যে ইন্টারাকশান, একটা ক্লাস, এটাই যতটা শেখা যায়। কিন্তু অনলাইন ততটা শেখা না গেলেও যে তোমাদের সামনে এই যে চ্যানেল যারা আছেন, তারা যে তোমাদের সামনে এই যে অনলাইনে তোমার হচ্ছে পড়ানোর যে ব্যবস্থা করে দিচ্ছেন, সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি তোমাদেরকে উপকার হচ্ছে। একেবারেই, অবশ্যই। আমরা নিঃসন্দেহে এই অনুষ্ঠান এই কারণেই করি, কারণ তোমাদের ভালো হয়, এবং তার জন্য যেহেতু তোমরা বাড়িতে রয়েছো, ফলে তোমরা যাতে প্রপার গাইডেন্স পাও তার চেষ্টাই আমরা করি। আজকে আমাদের সময় একেবারেই শেষ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ পুরো বিষয়টি এত সুন্দর করে বোঝানোর জন্য, আর তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং অবশ্যই CTVN চোখ রাখো।